নমস্কার, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে ক্লাসটা একটু লেট হয়ে গেল, তার কারণ কিছুদিন আমার একটু শরীরটা খারাপ ছিল। তো আজকের আবার পরবর্তী ক্লাস নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে। আজকে যে ক্লাসটা হবে সেটাতে আমি আলোচনা করব মধ্য গতিতে আর মধ্যগতি আর নিম্নগতি, এই দুটো গতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে, অর্থাৎ যে সঞ্চয় করার ফলে কেমন কেমন ভূমিরূপ দেখতে হতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি উচ্চ গতিতে ক্ষয় এবং তার ফলে যে ক্ষয়ের ফলে যে গঠিত ভূমিরূপগুলো সেগুলো দেখেছি। এবার আজকে দেখব যে বহন এবং সঞ্চয়ের ফলে। দেখো, আস্তে আস্তে মজা পেয়ে যাবে। আর আজকে কোনো পিপিটি বানাইনি, জাস্ট ডিরেক্ট ক্লাস হবে। তার কারণ রোজ রোজ যদি পিপিটি অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে ক্লাস করা হয় তখন ওই ক্লাসটা আর অতটা ভালো লাগবে না, একই রকম একঘেয়েমি লেগে যায়। তো সেক্ষেত্রে আজকে একটু বেশিরভাগ হাতে লিখে বোঝাবো। তো তোমরা পারলে ছবিগুলো আঁকবে এবং যেগুলো বলছি সেগুলো থেকে যদি নোটস করতে পারো নোটস করে নেবে। আজকের যে টপিকটা আছে সেটা থেকে আলোচনা করব পলল শঙ্কু। পলল শঙ্কু বা পলল পাখা, এটা মোটামুটি প্রায় সবগুলো একই। পলল শঙ্কু, পলল ব্যজনী আর পলল পাখা, তিনটে একই রকম জিনিস। তারপরে মিয়েন্ডা, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, প্লাবনভূমি, স্বাভাবিক ভাত বা লিবি, আর এখানে শেষে দুটো রয়েছে, এক খাড়ি আর এই বদ্বীপ। এগুলো নিয়ে আজকে মোটামুটি একটা আলোচনা করব। এর পরের ভিডিওতে আর একটু ডিটেলসে দেবো, তার কারণ বেশি ভিডিওর লেন্থ বড় হয়ে গেলে তখন আর সকলে দেখতে ভালো লাগে না, সেই কারণে। তো আজকের যে প্রথম টপিকটা রয়েছে পলল শঙ্কু বা পলল ব্যজনী, তাহলে এটা দিয়েই শুরু করা যাক, পলল শঙ্কু বা পলল ব্যজনী। আচ্ছা, পলল শঙ্কু, পলল মানে কি? পলল মানে পলি মাটি। কি মাটি? পলি। পলল মানে কি? পলি। আর শঙ্কু, শঙ্কু বলতে যে আকৃতিটা একদিকে কি কোণ মতো থাকে আর একদিকে এরকম গোল মতো থাকে, ঠিক যেরকম তোমরা টোপর দেখেছো, ঠিক সেই রকমইটাই, সেইটাকেই বলি আমরা শঙ্কু। পলল পাখা, এর সাথে আরেকটা কি ছিল? পলল পাখা। তাহলে পাখাটা কেমন হয়? পাখা বলতে এখানে সিলিং ফ্যান বা টেবিল ফ্যান নয়, এখানে যে পাখাটা বলা হচ্ছে সেটা সেই আগেকার যে পাখাগুলো থাকতো, এরকমই একটা পাখা থাকতো না আগে, এরকম হাত পাখা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খেত। হ্যাঁ, এদিকটা একটু হতো, এটা একটু বড়ই থাকতো, এদিকটা ধরে এরকম ভাবে হাওয়া খেত। ঠিক আছে, এখনো তোমরা দেখে থাকবে ক্লাসরুমে এখন অনেক মডিফাই পাখা বেরিয়ে গেছে। তো এই রকমই এই এই যে পাখার যে এই শেপটা, এটাও খানিকটা দেখবে টোপরের মতো। আর একটা কি বলছে? পলল ব্যজনী, ব্যজনী মানেও সেই পাখা। তাহলে এই ভূমিরূপটা কিভাবে হয় সেইটা একটু আলোচনা করব, যেটা কিভাবে হয়। পলল শঙ্কু, পলির আবার পাখা কিভাবে হচ্ছে, জাস্ট কনসেপ্টটা বুঝে নাও। দেখো, নর্মালি যদি আমি নর্মালি যে কোনো একটা একটা হাত ধরলাম, বা তোমরা যে কোনো একটা কাজ করতে পারো, একটা পিঁড়ে নিতে পারো বা কাঠের তক্তা নিতে পারো, সেটাতে কিছু মটর দানা নিয়ে এরকম ছড়িয়ে দেবে, খুব ঢাল করবে, করে ছড়িয়ে দেবে। যত ঢাল করবে দেখবে সেগুলো এক লাইন বরাবর সোজা হয়ে যাচ্ছে। ঠিক দেখবে যত ঢাল কমিয়ে দেবে তত চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ যখন দেখবে খুব ঢাল বেশি, মানে যখন দেখতে পাচ্ছ খুব ঢাল খাড়াই, তখন দেখতে পাচ্ছ মটরগুলো পুরো একদম সোজা নেমে যাচ্ছে। যখন দেখবে ঢালটা আরেকটু এটা ধরে নাও ফার্স্ট স্টেপ, এটা ধরে নাও সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপে ঢালটা আরেকটু কম হলো, তখন দেখবে মটরগুলো হালকা একটু ছড়িয়ে গেল, মানে যেখান থেকে ছেড়েছি সেখান থেকে একটু ছড়িয়ে গেছে। তারপর ধরুন ঢালটা আরও কমিয়ে দিলাম, তখন দেখবে মটর দানাগুলো এটা পুরো একদম ছড়িয়ে যাবে। ঠিক এই রকমই ব্যাপারটা হয়। ঠিক সেই রকমই নদী যখন একদম উচ্চ পার্বত্য অঞ্চল থেকে যখন আসে তখন কি হয়? প্রচণ্ড গতি থাকে। যখন আসছে প্রচণ্ড গতি থাকছে, এবার গতিটা যখন থাকছে হঠাৎ করে একদম উচ্চ গতিতে আসছে, খুব স্পিডে আসছে, ভূমির ঢালও খুব বেশি, হঠাৎ করে দেখা যাচ্ছে ভূমির ঢাল কমে গেল, তখন কি হবে? ওই মোটরের মতো অবস্থা হবে, হঠাৎ করে ছড়িয়ে যাবে। তাহলে এই জায়গাটা, সংকীর্ণ জায়গা থেকে যখন নদীটা, ধরুন আমি হাত এই পেনের মতো আকারে
এটা ধরে নাও এই পেনের মতো আকারে নদীটা প্রবাহিত হচ্ছে, হঠাৎ করে যখন দেখছে এটা সমান হয়ে গেছে, এই দেখো এখান থেকে এইটা ধরে নাও সমান, আর এটা ধরে নাও ঢাল, এখান থেকে যখন আসছে সরু হয়ে আসছে, কারণ ঢাল বেশি, চারিদিকে ছড়ানোর সময়ই পাচ্ছে না, তার আগে জল নিচে চলে যাচ্ছে। এখান থেকে যখন হচ্ছে ফ্লাড হয়ে যাচ্ছে তখন কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে, আর যখন চারিদিকে ছড়িয়ে যাবে জলটা চারিদিকে ডিভাইড হয়ে গেল, তার মানে সেই জলের তুলনায় পলির পরিমাণটা কমে গেল, তখন ওই পলিটা তখন আর বয়ে নিয়ে যেতে পারবে না, ওইখানে সঞ্চয় করবে। তখন কি হবে, ধরুন এখান থেকে জলটা পড়ছে খুব গতিতে, এখান থেকে ঠিক এই পয়েন্টটা থেকে ঢাল কমে গেছে, তখন কি হবে, এখান থেকে জলটা এরকম ছড়িয়ে যাবে, ছড়িয়ে যাবে। এবার জলে যে পলিবালিগুলো আছে সেগুলো এরকম ছড়িয়ে ছড়িয়ে জমা হবে, তাহলে জমা হওয়ার পরে এইগুলোকে যদি আমরা একটা এর থেকে, এটা তো হাতল লাগানো থাকে না, ধরুন সাপোজ আমরা কেউ হাতল লাগিয়ে দিলাম, আমরা যদি কেউ একটা হাতল লাগিয়ে দিই এরকম, এটা তাহলে হাতলবিহীন একটা হচ্ছে হাত পাকার মতো দেখায় এই যে ভূমিরূপটা, তাহলে এই জন্য এটাকে বলা হয় পলল পাকা বা পলল বেজনী। এই পাকাটা তাহলে কি দিয়ে তৈরি হলো, পলি মাটি দিয়ে, নদী যে পলিবালিগুলো বয়ে নিয়ে আসছিল সেগুলো দিয়ে তৈরি হয়েছে, সেই জন্য এটা পলল পাকা বা পলল বেজনী। এটা মনে রাখবে, এর উদাহরণগুলো তোমরা হচ্ছে যদি পারো বই থেকে হচ্ছে করে নেবে, উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। এই পলল বেজনী বা পলল পাকা অনেক সময় 2 নম্বরের আসে। আর উদাহরণ বলতে সরি উদাহরণ বলতে কি বলতো, এটা ঠিক সব সময় আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম না যে গঙ্গার উচ্চগতি শুরু হচ্ছে হরিদ্বার থেকে, সেই জন্য হরিদ্বারে গিয়ে অনেকে প্রচুর লোক আছে, ওখানে গিয়ে প্রচুর স্নান করে, ওখানে যে ঘাটগুলো রয়েছে, তারপরে ওখান থেকে হরিদ্বারের কাছাকাছি এই যে উত্তরাখণ্ড যে রাজ্যটা রয়েছে, উত্তরাখণ্ডের ঋষিকেশ, এই গঙ্গা নদীর গতিপথে কিন্তু এই ঋষিকেশে কিন্তু তোমরা হচ্ছে এই যে পলল পাকা বা পলল বেজনী এই ভূমিরূপটা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, চলো তাহলে তার পরেরটায় যাওয়া যাক। এর পরেরটা কি ছিল, এরপরে রয়েছে মিয়েন্ডার বা নদী বাঁক। নদী বাঁকটা কি, দেখো মিয়েন্ডার বা নদী বাঁক, তাহলে বাঁক মানে কি, বাঁকা, তো বাঁক মানে কি অ্যাকচুয়ালি বাঁকা, যখন কোনো একটা সোজা রাস্তা যায় আমরা কি একদম স্ট্রেট দেখতে পাচ্ছি, যেখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু যখন দেখা যাচ্ছে এখান থেকে বেঁকে গেছে তখন আর এখান থেকে আর ওর ওপাশে কি আছে আর দেখতে পাচ্ছি না, তাহলে এই জায়গাগুলোকে আমরা কি বলি, বাঁক বলি। তাহলে নদীও বেঁকে প্রবাহিত হয়, কখন প্রবাহিত হয়, দেখো যখন খুব ঢাল আছে তখন তো কোনো দিকে যাওয়ার সময়ই পাচ্ছে না, তার আগে ঢাল বরাবর চলে যাচ্ছে। এবার ঠিক যখন এখান থেকে ঢাল যখন হচ্ছে আস্তে আস্তে কমতে শুরু করছে তখন কি হবে, নদী কি হবে, দেখবে তোমরা যারা হচ্ছে যাদের বাড়ি উঠান আছে বা যারা হচ্ছে বারান্দায় নিজের ঘরের বারান্দায়ও দেখতে পারো, যখন একটু জল ফেলবে দেখবে ওই জলটা কি হবে, আস্তে আস্তে করে প্রথমে যেখানে বেশি আছে সেখানে বেশি অবস্থায় যেদিকে পারলো ছড়িয়ে চলে গেল, এরকম বড় হয়ে ছড়িয়ে চলে গেল। তারপরে দেখবে ঠিক এই জলগুলো দেখবে খুঁজবে যে কোন দিকে হচ্ছে নিচু আছে অপেক্ষিত, এইদিকে নিচু, এইদিকে চলে গেল, ফের আবার এখান থেকে খুঁজবে কোন দিকে নিচু, এইদিকে, এইদিকে চলে গেল, ফের আবার এইদিকে, এরকম দেখবে এঁকে বেঁকে প্রবাহিত হয়, ঠিক যেদিকে ঢাল থাকবে ও ঠিক সেই ঢাল খুঁজে খুঁজে এঁকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে যখন মোটামুটি ভূমির ঢাল খুব বেশি, যখন স্লোপটা খুব বেশি, তখন তো আর সময় নেই, ওর অন্যদিকে যাওয়ার সময় নেই, যাওয়ার আগেই হচ্ছে গড়িয়ে পড়বে। যেমন আমি উদাহরণ দেওয়ার জন্য বলেছিলাম না যে দেখবে খুব ঢাল থেকে যখন তোমরা নামবে খুব তাড়াতাড়ি স্পিডে নেমে যাবে, বোঝা গেল। কিন্তু যখন দেখবে একটা সমান জায়গা দিয়ে যাবে তখন তোমরা এখান দিয়ে যাবে, সেখান দিয়ে যাবে, অনেক রকম ব্যাপার থাকবে, কিন্তু যখন খুব ঢাল থেকে নামবে এদিক ওদিক যাওয়ার টাইম পাবে না, তার আগেই সোজা নিচে নেমে যাবে। হ্যাঁ, এইরকমই যে ব্যাপারটা। তো এই রকমই কি হয়, সমভূমিতে কি হয়, নদী এরকম এঁকে বেঁকে প্রবাহিত হয়। এই যে এঁকে বেঁকে যে প্রবাহিত হয় এই যে বাঁকগুলোকে বলা হয় নদী বাঁক। কিন্তু মজার কথা, পরীক্ষার খাতায় এটা কিন্তু আসে না, পরীক্ষার খাতায় দিয়ে দেয় মিয়েন্ডার কি। মিয়েন্ডার কি পরীক্ষার খাতায় কি দিয়ে দেবে, মিয়েন্ডার কি। এই মিয়েন্ডার আর নদী বাঁক দুটো কিন্তু একই জিনিস, এটা মনে রাখবে। তাহলে নদী বাঁক আর মিয়েন্ডার দুটো কিন্তু একই জিনিস। যদি এক্সামে আসে কিভাবে বলবো, তাহলে যখন সমতল ভূমিতে নদী প্রবেশ করে
নদীর ঢাল খুব কম হওয়ার কারণে কি হয়, নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। এই নদীর বাঁকগুলোকে বলা হয় নদী বাঁক। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যখনই কোনো নদীর ছবি আঁকবে পরীক্ষার খাতায় হোক যেখানে হোক, অবশ্যই দুটো জিনিস অবশ্যই মাস্ট। দেখে নাও এর যে গতিপথটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, মিনিমাম একটা অ্যারো দিয়ে অন্তত বোঝাতেই হবে যে নদীর গতিপথটা কোন দিক থেকে কোন দিকে। আর নিচে যে চিত্রটা হবে, নিচে কিন্তু উপরে নয়, চিত্রের হচ্ছে নামটা দিতে হবে, এটা কিসের ছবি সেই নামটা দিতে হবে। আরও তোমরা যদি এই জায়গাটা পয়েন্ট আউট করে দেখিয়ে দাও আরও সব থেকে ভালো হবে, কিন্তু এই নামটা কিন্তু কম্পালসারি, ছবির কিন্তু এই নামটা দিতেই হবে, এটা কিন্তু মাথায় রেখো সব। তাহলে প্রথম কি বললাম, একটা হচ্ছে নদীর গতিপথ, আর হচ্ছে কি দুই হচ্ছে চিত্রের নাম, এই দুটো জিনিস কিন্তু মাস্ট। চিত্রের নাম না থাকলে কিন্তু সেই ছবির জন্য কোনো নাম্বার পাবে না। তারপর আসছি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদটা কিভাবে হয় একটু ভালো করে বুঝিয়ে নেব। আচ্ছা, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, আর এরপরে কি আছে দেখে নিই একবার। খাঁড়ি বদ্বীপ, আচ্ছা ঠিক আছে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ, অশ্ব মানে কি আমরা জানি, অশ্ব মানে আমরা কি জানি, অশ্ব, অশ্ব মানে কি, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, আর খুর মানে ঘোড়ার পায়ে যে শক্ত যে পাট যে আবরণটা থাকে, যেটা আমাদের থাকে না, ঘোড়া গরুদের থাকে, ওই যে শক্ত আবরণটা যেটা মাটির উপর রেখে ওরা চলাচল করে, সেই শক্ত আবরণটাকে কি বলা হয়, খুর বলা হয়। তাহলে অশ্ব ক্ষুরাকৃতি মানে কি, ঘোড়ার খুরের মতো। কিভাবে তৈরি হয়, দেখো নদী যখন প্রবাহিত হয় সমতলে, কি বললাম, যখন একটা সমান জায়গা হবে নদী ওর ঢাল বুঝে অপেক্ষাকৃত এদিক ওদিক এঁকে বেঁকে প্রবাহিত হবে। তাহলে প্রথম ভাবে কি হয়, প্রথমে নদীটা এইরকমই রয়েছে, এরকম ভাবে যাচ্ছে এঁকে বেঁকে, মোটামুটি সমতলে একটু বাঁক তৈরি হয়েছে। এবার কি হয়, নদীটা ধরে নাও গতিপথটা এদিক থেকে এইদিকে যাচ্ছে, ঠিক এইরকম ভাবে যেতে যেতে তারপর কি হয়, তারপরে এই দেখো এই যে জলটা যদি এইদিকে যায় তাহলে এই দেয়ালটায় ধাক্কা খাবে না এদিকে, তাহলে আস্তে আস্তে এটা তো এদিকে বাইরে বাড়িয়ে দেবে না, আবার কি হবে, ধাক্কা খেয়ে যেই যেতে পারছে না আবার এখান থেকে ফিরে আসবে, আবার এই এটা কোথায় ধাক্কা খাবে বেশি, এই দিকে এসে বেশি ধাক্কা খাবে, তখন এইদিকে আস্তে আস্তে বাড়িয়ে দেবে না, এদিকে আস্তে আস্তে বাড়িয়ে দেবে। তাহলে এই জলটা আবার যখন এখান থেকে যাচ্ছে এখান থেকে যাচ্ছে, যেতে যেতে যখন এইখানে ধাক্কা খাবে তখন কিন্তু আবার বাড়িয়ে দেবে, ঠিক আছে। তাহলে এইভাবে কি হবে, বাঁকটা কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে দেবে। তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে না, যে হচ্ছে কি কাটা খায় নুনের ছেটা, মানে যে জায়গাটা ক্ষত রয়েছে সেইখানে আরো ক্ষতটা আরো বাড়িয়ে দেয়, ঠিক আছে। তো এও সেরকমই, ঠিক নদীটাও ঠিক সেই রকমই করে, যে এই দিকটা যাচ্ছে এইখানে ধাক্কা ছিল, এই বাঁকটা আরো বাড়িয়ে দেয়, তখন কি হলো, এই বাঁকটা আরো একটু কাছাকাছি চলে এলো, তারপরে কি হলো, আরো কাছাকাছি চলে এলো, আরো কাছাকাছি চলে এলো, আরো কাছাকাছি চলে এলো, এইভাবে বাঁকটা এরকমই চলে আসছে। কারণ কি, এইটা যত এদিকে যাচ্ছে এর ঠিক সেম ভাবে এটাও এদিকে আসছে। এবার যখন এইখানে ওই ছবিটা এইখানে করছি এবার, হ্যাঁ, এবার যখন এই রকমই একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল, বাঁকতে 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 এইরকম একটা সিচুয়েশন তৈরি হলো, তাহলে এই রকম যদি সিচুয়েশন তৈরি হয়, এইরকম ভাবে ধাক্কা খেতে খেতে দুটো হচ্ছে কি একটা সময় হচ্ছে কি জুড়ে যাবে। এবার যখন এইটা জুড়ে গেল, যখন এইটা জুড়ে গেল তখন কি মনে হয়, নদী এই জুড়ে গিয়েছে তা সত্ত্বেও কি এরকম সাইড থেকে এসে এরকম প্রবাহিত হবে, নিশ্চয়ই হবে না, তখন কি হবে, ডিরেক্ট এখান থেকে প্রবাহিত হবে। তখন কি হবে, এই যে জায়গাটা দেখবে তোমরা একটা নর্মাল জিনিস দেখবে বাড়ির উঠানে বা যারা গ্রামের দিকে থাকো, দেখবে উঠানে দেখবে যেখান দিয়ে জল যায়, দেখবে এখান থেকে যদি জল যায় দেখবে এর আশেপাশের মাটিটা অটোমেটিকলি তারা হচ্ছে থেকে একটু উঁচু হয়ে আছে, যে উঠানের যে লেভেল তার তুলনায় কিন্তু একটু উঁচু হয়ে যায়। তার কারণ কি, নদী যখন সোজা প্রবাহিত হয় কিছু কিছু পলি
তার পাশে দুপাশে জমাতে জমাতে নিয়ে যায়। তার মানে এই যে দু সাইডগুলোতে, এই সাইডগুলোতে আস্তে আস্তে জমাতে জমাতে নিয়ে যায়, তাহলে এটা হালকা করে উঁচু হয়ে যায়। এই উঁচুটাকে কিন্তু স্বাভাবিক বাঁধ বলে, এটা একটু পরে আসছি দেখো। তাহলে নদী যখন এরকম সোজা প্রবাহিত হচ্ছে তখন কি হবে, এরকম দুধারে, আচ্ছা এটা একটা আলাদা কালি নিচ্ছি, দেখো এইরকমই দুধারে এরকমই হচ্ছে কি জমা হবে পলিগুলো। তাহলে পলিগুলো যখন জমা হবে নদী তো তখন এই স্ট্রেট প্রবাহিত হয়ে যাবে, তখন এদিকে যা থাকবে না। তখন এই যে হ্রদটা যেটা বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকবে, এটা কিন্তু নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তার কারণ নদী যখন স্ট্রেট যাবে ওর পাশে কিন্তু পলি জমিয়ে দেবে, তখন কিন্তু নদী থেকে এটা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকবে। আর এই যে হ্রদটাকে, এটা কার মতো দেখায়, এই ঘোড়ার খুরের মতো। ঘোড়ার কিসের মতো, খুরের মতো। তাই এই হ্রদটাকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। পরীক্ষায় যদি আসে ঘাবড়াবে না, এটাকে আবার কিভাবে দেয়, অক্সবো লেক হিসাবে দেয়, অক্সবো লেক। ঠিক আছে, চাল ঘোড়া টিক 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 টিক, এটাকে কি হিসাবে দেবে, অক্সবো লেক। কিন্তু যাই হিসাবে দাও না কেন তুমিও ঘোড়ার মতো লিখে দিয়ে চলে আসবে। আচ্ছা, এরপরে আসছে কি প্লাবন ভূমি। প্লাবন ভূমি জিনিসটা খুব দারুণ জিনিস। প্লাবন, প্লাবন কথাটা শুনেছো? দেখো প্লাবন ভূমি, আচ্ছা এগুলো না মুখস্থ করতে হয় না, এগুলো নামের মধ্যেই সব আছে। প্লাবন মানে কি, প্লাবন মানে বন্যা। আর ভূমি মানে কি, আমরা যেখানে রয়েছি, যেখানে চাষবাস করছি, যেখানে হেঁটে বেড়াচ্ছি, এটাই ভূমি। তাহলে বন্যার ফলে যে ভূমিটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে প্লাবন ভূমি। কিভাবে হয়, সাপোজ এটা একটা নদী, এর মাঝখান দিয়ে কি যাচ্ছে, জল যাচ্ছে। এরপরে কি দেখো, যে যখন বর্ষার সময় নদী যেখান থেকে বয়ে আসছে অটোমেটিকলি প্রচুর পলি বয়ে নিয়ে আসে। এবার আস্তে আস্তে আমরা কি দেখি, কোনো একটা পুকুরে আস্তে আস্তে কিছুদিন রেখে দিলে আস্তে আস্তে পলি পড়ে যায়। সেরকমভাবে নদীতেও পলি জমতে পারে, নদীর গভীরতা কমতে পারে, বা বিভিন্ন কারণে হঠাৎ করে প্রচুর বৃষ্টি হলো, তাহলে সেই জলটা কি হবে, বন্যার আকারে দুকুল মানে ছাপিয়ে চলে যাবে। তাহলে কি হবে, এই পাড় ভেঙে জল ঢুকে গেল, বন্যার জল। বন্যার জল কোথা থেকে ঢুকে গেল, এই পাড় ভেঙে দুদিকে এই হচ্ছে ঢুকে গেল। তাহলে বন্যার যখন পাড়টা ছাপিয়ে যাবে তখন এই যে এলাকাগুলো, এই যে এলাকাগুলো, এগুলো জলমগ্ন হয়ে যাবে। আর এগুলো কি সব সময় কি হচ্ছে কি এই জলটা থাকবে, নিশ্চয়ই থাকবে না। তার কারণ এই যে কোনো বড় নদী বা যাই হোক না কেন, তার সাথে ছোট ছোট খাল বা বিভিন্ন এগুলো নালাগুলো যুক্ত থাকে। তাহলে এই জলগুলো আবার কি হবে, এর মাধ্যমে কিন্তু এতে চলে আসবে। কিন্তু জলটা যখন ঢুকে গেল, জলের সাথে আর কি রয়েছে, কাদা পলি এই সবগুলো রয়েছে। এই পলিগুলো কি হবে, জল যখন ঢুকে যাওয়ার পরে আস্তে আস্তে ওই পলিগুলো নিচে বসে যাবে। নিচে বসে গেলে কি হবে, জলটা যখন বেরিয়ে আসবে ওই পলিগুলো থেকে যাবে। তাহলে এই রকম ভাবে বারবার বন্যা হতে 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 পলি জমতে 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 যে ভূমিটা তৈরি করে সেইটার নাম কি বলি আমরা, প্লাবন ভূমি। সেইটাকে আমরা কি বলবো, প্লাবন ভূমি। এখান থেকে একটা জিনিস ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখবে এই ক্লাসের মধ্যে কত কি হয়ে যাবে। প্লাবন ভূমি থেকে দুটো জিনিস বোঝাবো, একটা জিনিস হচ্ছে খাদার, এটা নিশ্চয়ই শুনেছো তোমরা, আর একটা হচ্ছে ভাঙার। এই দুটো জিনিস পরীক্ষায় কিন্তু খুব আসে। প্লাবনভূমি আসুক না আসুক কিন্তু এইগুলো কিন্তু খুব আসে। এই জন্য একটা জিনিস এমনভাবে বলে দেবো জীবনে ভুলতে পারবে না, ইচ্ছা করেও ভুলতে পারবে না। দেখো আমি বোঝাচ্ছি, কেউ একজন ইচ্ছা করে ভুলে আমাকে কমেন্ট করে জানাও যে দাদা আমি ইচ্ছা করে ভুলে গেছি, যে আমার মাথাতে নেই আর। ঠিক আছে, আমি কথা দিচ্ছি ভুলতেই পারবে না। দেখো যখন এই যে বন্যা হচ্ছে, বন্যা হওয়ার ফলে কি হলে এই জল ছাপিয়ে এই দিকে হচ্ছে কি চলে গেল, দুটো পাশে দুকুল ছাপিয়ে নদীর, এটা হচ্ছে এই যে হলুদ, এটা হচ্ছে নদীর পার, স্বাভাবিক পার, এটা মানুষ দেয়নি। এটা কি হয়েছে, নদীর জল এখান থেকে যাচ্ছিল স্বাভাবিক পলি জমে জমে এরকম উঁচু হয়ে গেছে। তো এই যে আশেপাশের যে জায়গাগুলো যেগুলো জল জমে গেছে, তাহলে যে নদীর যদি বন্যা হয়, তাহলে যদি প্রতি বছর বন্যা হয় তাহলে নদীর কাছাকাছি জল যাবে নাকি এরকম নদী থেকে অনেক দূর চলে যাবে? নিশ্চয় নয়, কাছাকাছি বেশিরভাগ সময় হবে। আর যখন বন্যার প্রকোপ খুব বেশি হবে, মানে প্রচুর বন্যা হবে, তখন কি হবে, এই দূরের যে উঁচু জায়গা সেগুলো ভেদ করেও আবার হচ্ছে কি বাইরে চলে যেতে পারে, মানে অনেকটা দূরে চলে যেতে পারে। তাহলে এই হচ্ছে নর্মাল জিনিস। তাহলে আমি যদি নদীর কাছাকাছি যে থাকবে তাহলে সেই সমস্ত এলাকাগুলো বেশি বন্যা হবে,
তোমরা এবার নিজেরা ভেবে দেখো যে নদীর কাছাকাছি যে থাকবে সেখানে বন্যা বেশি হবে, না নদী থেকে দূরে যারা থাকবে তাদের বেশি বন্যা হবে? না, নিশ্চয়ই নদীর কাছাকাছি যারা থাকবে তাদের বন্যা বেশি হবে। তাহলে কাছাকাছি যারা আছে তাদের যদি বন্যা বেশি হয়, তাহলে এই সমস্ত জায়গাগুলো তাহলে ঘন ঘন বন্যা হবে আর ঘন ঘন পলি জমবে। তাহলে এখানে কি পুরাতন পলি জমতে পারবে? এটা দেখবে সব সময় নতুন পলি জমবে। কেন নতুন পলি জমবে? তার কারণ এটা হচ্ছে ঘন ঘন বন্যা হচ্ছে। ঘন ঘন বন্যা হওয়ার কারণে নদীর কাছাকাছি এটা কি পলি জমবে? নতুন নূতন পলি জমবে। নতুন বা নূতন, যাই হোক, নতুন পলি জমবে। আর একটা কি হবে, এই যত দূরে যাবে তত কি হবে, সেই পলিটা তো অনেক দিন আগে বন্যা হয়েছিল, সেগুলো হচ্ছে অনেক দিন পুরনো মাটি, তাহলে সেগুলো কি হবে, এগুলো অনেক পুরানো হবে, প্রাচীন হবে, প্রাচীন বা পুরানো হবে। আশা করি এইটুকু বোঝা গেছে। এবার ভাবো তোমাদের কাছে যে নতুন কোনো জিনিস সেগুলো ভাঙা হয় না পুরানো জিনিস ভাঙা হয়? নতুন জিনিস ভাঙা হয় না পুরানো জিনিস ভাঙা হয়? কমেন্ট করে জানাও। আমি এইটুকু বলতে পারি, এই সেন্সটা প্রত্যেকের আছে যে পুরানো জিনিসটা অবশ্যই ভাঙা হবে। তাহলে পুরনো জিনিস যদি ভাঙা হয় তাহলে সেইটাকে আমরা কি বলবো? ভাঙ্গার। আর নতুনটাকে তাহলে কি বলবো? তার উল্টো যেটা পড়ে আছে, খাদার। তাহলে খাদার আর ভাঙ্গার কি হলো? নদীর কাছাকাছি নিকটবর্তী নবীন পলিমাটিকে বলা হয়, পলিমাটিযুক্ত অঞ্চলকে বলা হয় খাদার। আর নদী থেকে দূরবর্তী অঞ্চলে যে প্রাচীন যে পলিমাটিযুক্ত অঞ্চলকে বলা হয় ভাঙ্গা। ঠিক আছে, এবার কই ইচ্ছা করে ভুলে দেখাও দেখি। তাহলে প্রাচীন দূরে যে থাকবে সে তো পুরনোই হবে। হ্যাঁ, পুরনো জিনিস তো দূরেই থাকবে। আর নতুনটা এমনি নর্মালি ভাবো না, নতুন ফোনটা সবসময় কাছে কাছে থাকে, পুরনোটা যা ও চলে যা, এইরকম একটা ব্যাপার। তো দেখো, তারপরে হচ্ছে স্বাভাবিক বাঁধ বা লিভি। পরীক্ষায় কি আসে? স্বাভাবিক বাঁধ বা লিভি। ক্লাস করার সাথে সাথে খাতায় লিখবে, বেশ ভালো মনে থাকবে। পরীক্ষায় যে কোনো একটা দিয়ে আসতে পারে। স্বাভাবিক বাঁধ, স্বাভাবিক মানে কি? যেটা ন্যাচারালি হয়, নর্মালি হয়। তাহলে স্বাভাবিক বাঁধটা কোনটা? স্বাভাবিক বাঁধ হচ্ছে নদী যখন হচ্ছে প্রবাহিত হয়, নদী যখন প্রবাহিত হয় তখন কি হয়? নদীর জলের গতিবেগটা কোন দিকে থাকে? এই দিকে থাকে, সামনের দিকে থাকে। তাহলে নদীর যে ক্ষয় বা বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা সেটা কিন্তু সবসময় সামনের দিকে বেশি হয়। আর এই সামনের দিকে বেশি হওয়ার কারণে সাইডের দিকগুলো কিন্তু নদী হচ্ছে বাধা পেতে, নদীর জল ঘর্ষণ খেতে খেতে বাধা পেতে পেতে যায়। তো সেই কারণে নদীর জল হচ্ছে কি সাইডের গায়ে বাধা পায় বলে সেইখানে পলিবালি কিছু সঞ্চয় হয়ে হয়ে যায়। তাহলে এইখানে সঞ্চয় হতে হতে এইগুলো কি হয়? আস্তে আস্তে জমতে 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 উঁচু পাড়ের সৃষ্টি হয়। অর্থাৎ দেখবে কোন নদীর পাড় দিয়ে আমরা হাঁটছি, যেগুলো মানুষ দিয়েছে পাড় সেগুলো আলাদা জিনিস। নদী কি করে? নদী এত বড় বিশাল নদী, সব কি নদীর পাড় কি মানুষ দিয়েছিল? ওগুলো কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে। নদী পলি জমতে জমতে ওই একটা স্বাভাবিকভাবে তার পাড় তৈরি করেছে। এই নদীর এই পাড়টাকে, অর্থাৎ যেখানে পাশে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই, সেই পাড়টাকে বলা হচ্ছে স্বাভাবিক বাঁধ। বা ইংলিশ যদি বলা হয় এটা কি বলা হবে? লিভি। তাহলে স্বাভাবিক বাঁধে কিচ্ছু নয়, স্বাভাবিক নিয়মে হচ্ছে তাই স্বাভাবিক বাঁধ। যদি অস্বাভাবিক নিয়মে হতো তাহলে অস্বাভাবিক বাঁধ হতো। বোঝা গেল? আর এটা তোমাদের মনে আছে তো, খাল আর নদীর যে পার্থক্য ওইখানেই বলা হয়েছিল। খাল মানে যেটা মানুষ করছে, মানুষ পাড় দিচ্ছে। আর নদীর পাড় নদী নিজেই তৈরি করে, নদী কাউকে ডাকে না। আচ্ছা, স্বাভাবিক বাঁধ হয়ে গেছে। এবার কি আসছি, এবার আর দুটো জিনিস বাকি আছে, খাঁড়ি আর বদ্বীপ। দেখো এই খাঁড়ি জিনিসটা কি? খাঁড়ি হচ্ছে জিনিসটা বোঝার আগে নদীর মোহনা কি আগে জানতে হবে। নদীর মোহনা আগের যে ক্লাস করবে সে মিস করবে না। তাহলে নদীর মোহনা কোনটাকে বলে? নদী আর হচ্ছে সাগর। নদী এটাকে, এটা নদী, আর হচ্ছে এখান থেকে কি? সাগর। এটা কি? এটা হচ্ছে সাগর। তাহলে নদী আর সাগর যেখানে মেশে সেই মিলন স্থলটাকে কি বলা হচ্ছে? মোহনা। তাহলে নদী আর সাগরের মিলনস্থলকে কি বলা হয়? মোহনা বলা হয়।
অর্থাৎ নদী, ওর পরে আর নদী নেই, ওখান থেকে সাগরে পড়ে গেছে। তাহলে এই নদীর মোহনায় একটা জিনিস ভাবো, নদী যখন যখন হচ্ছে বলা হয়েছে খুব ঢাল দিয়ে যাবে, তখন দেখবে নদীগুলো সরু হবে, খুব বেশি চওড়া হতেই পারবে না। কি করে হবে চওড়া? বেশি জায়গা দিয়ে জল যাওয়ার আগে তো একদম ঢাল হয়ে সোজা নিচে চলে যাবে, এইরকমের একটা ব্যাপার। তাহলে যত উপরের দিকে যাবে নদীগুলো সরু দেখতে পাবে, আর যত সমতলে দেখতে পাবে তত হচ্ছে আস্তে আস্তে চওড়া হয়ে যাবে, নদীগুলো কত কিরম হয়ে যাবে, চওড়া হয়ে যাবে। এবার ভাবো, এই সাগর বা সমুদ্র তার তো কোনো কূল কিনারা হচ্ছে কি আমরা সাধারণত দেখতে পাই না। তাহলে এখান থেকে যদি এইখানে কিছু একটা গার্ড করে দিয়ে থাকি, এখানে যদি কিছু একটা গার্ড করে দিয়ে থাকি, তখন মনে হবে যে এইটুকুটা ছোট, এই দিকটা হচ্ছে কি ছোট। কিন্তু যদি দেখা যায় যে পুরোটা এরকমই খোলাই রয়েছে, তখন কি দেখবো, খুব বড় একটা মুখ দেখতে পাবো। এটাই হচ্ছে খাঁড়ি। তাহলে খাঁড়ি কি? এই যে নদীর মোহনায় ধরে নাও কোনো বদ্বীপ বা দ্বীপ কোনো কিছুই সৃষ্টি হয়নি, পুরো এটা ফাঁকা আছে। তাহলে ওই ফাঁকা থাকলে যে একদম বিশাল চওড়া যে নদীর মোহনা, সেইটাকে বলা হচ্ছে খাঁড়ি। তাহলে খাঁড়িটা কি? খুব সহজ কথায় বলে দিচ্ছি, খাঁড়িটা কি? খাঁড়ি আর কিছুই না, জাস্ট সব ভুলে যাও, গিয়ে শুধু এইটুকুনি মনে রাখো যে নদী যখন মোহনায় মেশে, সেইখানে নদীর মোহনায় যদি কোনো বদ্বীপ সৃষ্টি না হয় বা কোনো ধরনের দ্বীপ যদি না সৃষ্টি হয়, তাহলে কি হয়, নদীর মোহনা উন্মুক্ত এবং খুব প্রশস্ত চওড়া হবে। কারণ চওড়া হবে না কেন, এখানে যদি বদ্বীপ হতো তাহলে এগুলো ছোট ছোট হয়ে যেত, এই যে মুখগুলো ছোট ছোট হয়ে যেত। তো খুব চওড়া হয়, খুব চওড়া বা খুব প্রশস্ত নদী মোহনাকে বলা হয় খাঁড়ি। ব্যাস, হয়ে গেল। এরপরে আসছি বদ্বীপ। এরপরে আসছি কি, দ্বীপ। এটা অনেক সময় পরীক্ষায় আসে। বদ্বীপটা কি? এটা হচ্ছে গ্রিক অক্ষর ডেল্টা। এটা কি ধরনের কিসের অক্ষর? এটা হচ্ছে গ্রিক অক্ষর। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে মাত্রা থাকে না, এই যে বটা এর মাত্রা থাকে না, এটা জাস্ট এইরকম হয়। এটাকে আরেকটা কি নামে বলা হয়? ডেল্টা। সেই জন্য বদ্বীপকে ইংলিশে ডেল্টাও বলা হয় কিন্তু, এখান থেকে মনে রাখবে। বদ্বীপ মানে ব আকারের দ্বীপ। এবার বদ্বীপটা মানে দ্বীপ মানে আমরা কোনটা জানি? আমরা দ্বীপ কোনটার বলি? যখন কোনো স্থলভাগ তার চারিদিকে মানে সব দিকে কি দ্বারা ঘেরা? জল দিয়ে ঘেরা, সেই রকমের একটা ভূভাগকে আমরা দ্বীপ বলি। এবার সেই দ্বীপটা যদি বয়ের আকারে হয়, সেই দ্বীপটা যদি বয়ের আকারে হয়, এর চারিদিকে জল, তাহলে যদি কোনো দ্বীপ বয়ের আকারে হয়, সেই দ্বীপটাকে আমরা বলি বদ্বীপ। তাহলে এবার বদ্বীপ কিভাবে সৃষ্টি হয় দেখে নাও, একটু মুছে দিই। বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়? দেখো, একটা নদী এরকমই যাচ্ছে, এবার নদী একদম নিম্ন গতিতে একদম শেষে গিয়ে কি করবে? শেষে গিয়ে আর তো বহন ক্ষমতা থাকবে না, পলিবালিগুলো সঞ্চয় হবে, তাহলে এখানে হালকা হালকা করে সঞ্চয় হচ্ছে। এরপরে যে জলগুলো যাচ্ছে সেগুলো আবার এখানে বাধা পাবে, বাধা পেয়ে কি হবে? এগুলোতে জমতে থাকবে এর পিছনে, এরকম ভাবে জমতে থাকছে। তখন কি হলো? নদীটা এখান থেকে আর একটু বেগে চলে গেল, তখন কি হলো? এইটা আবার বদ্বীপ হয়ে গেল। তাহলে এইটা পুরোটা জমতে 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 কি হয়ে গেল? ব আকারের হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে বদ্বীপ। এখান থেকে আবার ধরে নাও নদীটা এখান থেকে এই বয়ে এসছে, এখানে আবার হচ্ছে একটা ব হয়ে গেল। তাহলে এখান থেকে আবার কি হবে? এইরকম ভাবে সুন্দরবনে অনেক ব আকারের দ্বীপ তৈরি হয়েছে। এই দ্বীপগুলোকে কি বলা হয়? দ্বীপ। এবার এই বদ্বীপ বিভিন্ন ধরনের হয়, আবার বদ্বীপ গঠনের অনেক শর্ত রয়েছে, বা বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ এটাও পরীক্ষায় রয়েছে। এই সমস্ত জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্ত থাক, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে বা আমাকে ভালো রাখবে। জয় হিন্দ, বন্দে মাতরম।